যে এই ঢাকনাটা কিন্তু খুলছে না। কি জন্য খুলছে না? তো তোমরা বলবে কি এর ভেতরে গ্যাস আছে ওই জন্য গ্যাসটার জন্য খুলছে না। আর ভাই সেটার কথা বলছি না আমি। গ্যাসটা তোমরা পুরোপুরি ঢাকনাটা তুলে নিয়ে, এটা তুললেই তো গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে এটা তোলার পরে গ্যাসটা বার হতে দেবে, যত বার হচ্ছে সমস্ত গ্যাস কিন্তু বার হতে দেবে। তারপরেও দেখবে এটা যখন খুলতে যাবে তখন কিন্তু এটা এইভাবে যেমন এমন খুলে আসছে, এইভাবে কিন্তু খুলবে না, একটু লটকে থাকবে বা চিপকে থাকবে এর সঙ্গে। কি জন্য চিপকে থাকবে? কারণ এর কিন্তু প্রসারণ হয়ে গেছে, এই যে আছে এটার মধ্যে এর কিন্তু প্রসারণ হয়ে গেছে। প্রসারণ হওয়ার জন্য কিন্তু এটাকে ধরে রেখেছে, চিপকে থাকে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি তাপের ঘটনাসমূহ। সেই তাপের ঘটনাসমূহ আমরা প্রথমে দেখতে পাই কি তাপীয় প্রসারণ, যাকে ইংরেজিতে বলা হয় থার্মাল এক্সপেনশন। তো এই যে তাপীয় প্রসারণ আছে সেটার মানেটা কি সেটা প্রথমে আমাদের বুঝতে হবে। তো তাপীয় প্রসারণ কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে সেটার প্রসারণ হবে। প্রসারণ বলতে সেটা সাইজে বেড়ে যাবে, আকারে বেড়ে যাবে। কীরকম? যে কোনো হোক পদার্থ, সেটা আমাদের কি হয়, কঠিন পদার্থ হোক কিংবা তরল পদার্থ হোক কিংবা গ্যাসীয় পদার্থ হোক, সবটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রসারণটা দেখতে পাই। কোনো পদার্থের উপর আমরা তাপ প্রয়োগ করব, সেই তাপ প্রয়োগ করার পরে সেটার কিন্তু আকার একটু বেড়ে যায়। সেটা আমাদের দৈর্ঘ্য বরাবর হতে পারে, সেটা আমাদের ক্ষেত্রফল বরাবর হতে পারে, সেটা আমাদের আয়তন বরাবরও হতে পারে। তো এই যে তাপীয় প্রসারণটা আছে সেটা আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আলাদাভাবে দেখতে পাই, তরল পদার্থের ক্ষেত্রে আলাদাভাবে দেখতে পাই, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আলাদাভাবে দেখতে পাই। আলাদাভাবে বলার কথা কী হচ্ছে অর্থ, যে সেটার প্রসারণটা কম বেশি আমরা দেখতে পাই। তো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই কোন পদার্থটার প্রসারণ বেশি হবে একই তাপে? যেমন কোনো ইয়েকে, তিনটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিচ্ছি বা টেম্পারেচার দিচ্ছি, তো কোনটা বেশি প্রসারণ হবে? একই পরিমাণ দিচ্ছি, একেও আমি দিচ্ছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, একেও দিচ্ছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, একেও দিচ্ছি 100 সেন্টিগ্রেড। তখন তোমরা বলবে যে এই যে প্রসারণটা, সেটা সব থেকে বেশি প্রসারণ আমরা দেখতে পাই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তার থেকে একটু কম দেখতে পাই আমরা তরল পদার্থের ক্ষেত্রে, আর সব থেকে প্রসারণ কম যেটা হয় সেটা হয় আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে। তো আজকের যেটা আলোচনা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি কঠিন পদার্থের প্রসারণ। তো এই যে তরল পদার্থ আছে এবং গ্যাসীয় পদার্থ আছে এটা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে শুধু এখানে আলোচনা করব কঠিন পদার্থের প্রসারণ। তো ক্লাসটা শুরু করার আগে দু একটা বাস্তবিক ঘটনা, যেগুলো কিন্তু জানলে এই ক্লাসটা বুঝতে আমাদের সাহায্য হবে বা বেশি ভালো লাগবে। যেমন উদাহরণ, প্রথম নম্বর উদাহরণ হচ্ছে, যেমন কোনো একটা শিশি আছে বা বোতল আছে, যে ঢাকনাতে কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ঢাকনা লাগানো থাকে। তো অনেক সময় যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু প্রথম যখন খুলতে যাই তখন কিন্তু সেটা খুলতে চাই না, ঠিক আছে? বা অনেক দিন ধরে যদি রাখা থাকে তো সেই ঢাকনাটা কিন্তু খুলতে চাই না। অনেক সময় আমরা কিন্তু মুখ দিয়েও খোলার চেষ্টা করি। যেমন ধরে নাও এই যে রঙের যে ইয়াটা আছে, শিশিটা আছে, সেটা অনেক সময় শক্ত হয়ে যায়, আমরা টাইট হয়ে যায়, খুলতে পারি না। আমরা মুখ দিয়ে অনেক সময় খোলার চেষ্টা করি। তো একটা জিনিস হলো কি এখানে, যে এটাকে যদি একটু হিট করে দিই, একটু যদি তাপ দিয়ে কি গ্যাসের সামনে একটু ধরে দিলাম পাঁচটা ঢাকনাতে, এটা কি হয়ে যাবে, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, মানে একটু আলগা হয়ে যাবে। তখন একটা আরামসে কিন্তু এটা আরামসে খুলে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম উদাহরণ। তারপরে একটা উদাহরণ তোমরা দেখবে, 2 নম্বর উদাহরণটা, যেটা কিন্তু তোমরা বাড়িতেই দেখতে পারো। বাড়িতে কীরকম, প্রেসার কুকারে তো রান্না করেছো, তো প্রেসার কুকারে রান্না করার সময় একটা জিনিস লক্ষ্য করবে, যখন রান্নাটা আমাদের হয়ে যাবে, রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখবে যে এই ঢাকনাটা কিন্তু খুলছে না। কি জন্য খুলছে না? তো তোমরা বলবে কি এর ভেতরে গ্যাস আছে ওই জন্য গ্যাসটার জন্য খুলছে না। আর ভাই সেটার কথা বলছি না আমি। গ্যাসটা তোমরা পুরোপুরি ঢাকনাটা তুলে নিয়ে, এটা তুললেই তো গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে এটা তোলার পরে গ্যাসটা বার হতে দেবে, যত বার হচ্ছে সমস্ত গ্যাস কিন্তু বার হতে দেবে। তারপরেও দেখবে এটা যখন খুলতে যাবে তখন কিন্তু এটা এইভাবে যেমন এমন খুলে আসছে, এইভাবে কিন্তু খুলবে না, একটু লটকে থাকবে বা চিপকে থাকবে এর সঙ্গে। কী জন্য চিপকে থাকবে? কারণ এর কিন্তু প্রসারণ হয়ে গেছে, এই যে আছে এটার মধ্যে এর কিন্তু প্রসারণ হয়ে গেছে। প্রসারণ হওয়ার জন্য কিন্তু এটাকে ধরে রেখেছে, চিপকে থাকছে। বুঝতে পারবে? যখন পুরো একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু টকা মারলে কিন্তু এটা এভাবে আরামসে খুলে যাবে। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনাটা শোনো, যেটা তোমরা পাশের ছবিতে এখানে দেখতে পাচ্ছ। সেটা কি হচ্ছে, আগেকার দিনে গরুর গাড়ির চাকা, এটা বেলগাড়ি বলা হয় বা কাটার গাড়ি, যে কোনো হয়েছে। তো এই যে চাকাগুলো হচ্ছে কাঠের চাকাটা, সেটা বাইরে বাইরে দেখো একটা কি লাগানো আছে, আমাদের লোহার একটা পাতি লাগানো আছে, যেটা আমাদের কাঠটাকে ক্ষয় হতে কিন্তু রক্ষা করে আর এটাকে মজবুত করতেও সাহায্য করে। তো এই যে চাকতিটা এখানে লাগানো হয়েছে সেটা কিন্তু থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণে কিন্তু লাগানোর জন্য কিন্তু সম্ভব হয়েছে। এটাকে যখন প্রথমে লাগানো হয় তখন কি করা হয়, প্রথমে এটাকে জোড়ার পরে পুরোটাকে কিন্তু গরম করে দেওয়া হয়। গরম করে দেওয়ার পরে কি হয়, পুরোটা কিন্তু একদম আলগা হয়ে যায়, একটু প্রসারণ কিন্তু হয়েছে। এবার কি হয়, এটাকে লাগানোর পরে কিন্তু চারদিক থেকে ফটাফট ঠান্ডা করে দেওয়া হয়। ঠান্ডা দেওয়ার পরে কি একদম কুঁকড়ে যায়, দিয়ে কাঠটাকে কিন্তু চাকাটা ধরে নেই।
এটা হচ্ছে কি হচ্ছে থার্মাল এক্সপেনশনের একটা উদাহরণ হচ্ছে। তাহলে এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপর আমরা আসল বিষয়ে আসি, যেখানে কিন্তু আমরা এখানে জানবো কঠিন পদার্থের প্রসারণ কিন্তু তিনভাবে হয়। একটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় সেটা কি হচ্ছে রৈখিক প্রসারণ হয়, ক্ষেত্রফল বরাবর যেটা প্রসারণটা হয় সেটা ক্ষেত্রীয় প্রসারণ হয়, আর আয়তন বরাবর যে প্রসারণটা হয় সেটা কি হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। তো এই জিনিসটা আমরা আলোচনা করব অবশ্যই, ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে। তোমাদের এখানে বললাম যে কঠিন পদার্থের প্রসারণটা আজকে আমরা আলোচনা করব। তো কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমরা কি কি প্রসারণ দেখতে পাই সেই জিনিসটা একটু নামগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের কি রৈখিক প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই জিনিসগুলো কি জিনিস বলে শুধুমাত্র তোমরা একটা জিনিস ভালো করে মন দিয়ে বোঝো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হচ্ছে, তাহলে কিন্তু এই যে বাকি দুটো রয়ে গেল সেটা কিন্তু আরামসে তোমরা বুঝতে পেরে যাবে। শুধুমাত্র একটাকে ধরে তোমরা জিনিসটা বোঝো যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কেমন করে হয়, এখান থেকে অঙ্ক হলে আমরা কেমন করে করতে পারবো, এর একক কি, এর মাত্রীয় সংকেত কি। শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে তোমরা বিষয়টাকে ভাবো, আর বাকিগুলো কিন্তু তোমাদের আপনা আপনি হয়ে যাবে। এদের যে এককগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এককগুলো একক হবে, মাত্রীয় সংকেতগুলো একই হবে, এদের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত একই হবে। শুধুমাত্র এখানে রৈখিকের জায়গাতে বা দৈর্ঘ্যের জায়গাতে তোমাদের এখানে ক্ষেত্রফল হবে, এখানে আয়তন হবে। তো শুধুমাত্র তোমাদের একটাই ধ্যান দেওয়ার বিষয় হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা আমরা এখানে ভালো করে বুঝবো। তো তোমাদের একটুকু ভিজুয়াল করার জন্য বা তোমরা যাতে একটু বুঝতে পারো তার জন্য জিনিসটা একটু ছবি একটা আঁকছি, যেখানে কিছু ছবিটা আমাদের দেখতে এরকম আছে। দণ্ড একটা আছে, এরকম করে যাও একটা দণ্ড আছে। একে যদি আমরা কি দিই, তাপ দিই, তাপ দিই, সেই তাপ দিলে কি হবে, এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর বাড়বে। এমন বলছি না যে তার চৌড়াটা কিন্তু বাড়বে না, হয়েছে। মেন কথা হলো এখানে দৈর্ঘ্যটাকে কিন্তু ধরা হয়, এখানে কিন্তু প্রস্থটাকে ধরা হয় না। কারণ দেখো দৈর্ঘ্যটা এখানে বড় আছে, তাহলে এর দৈর্ঘ্যটা যেহেতু বড় আছে তাহলে এর প্রসারণটা কিন্তু আমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারবো। তার তুলনায় এদের প্রসারণটা খুব কম পরিমাণে হবে, এই যে প্রস্থ বরাবর যে প্রসারণটা কিন্তু কম পরিমাণে হবে। তো শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে বা রৈখিক প্রসারণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা দণ্ডর ক্ষেত্রে জিনিসটাই কিন্তু কল্পনা করি, বুঝতে পারলে। তো দণ্ডর ক্ষেত্রে যখন কল্পনা করি তো শুধুমাত্র এর দৈর্ঘ্যটাকেই কিন্তু আমরা নিয়ে চলি, যে দৈর্ঘ্যটা তার প্রথম এত ছিল, এত বেড়ে গেল তাপ দেওয়ার ফলে, এই জিনিসটাই কিন্তু আমরা দেখি। তো এখন ব্যাপার হলো, প্রশ্ন হলো যে আমরা যদি পরীক্ষায় আসে তাহলে লিখবো কেমন করে বা জিনিসটাকে আমরা মনে কেমন করে রাখবো। তো সেই জিনিসটা এখানে দেখো, এখানে কিন্তু খুব ভালো করে সংজ্ঞাটা লেখা আছে। কি লেখা আছে, যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, কোনো কঠিন পদার্থ আছে সেই পদার্থটার প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, কি বলছে, উষ্ণতা বৃদ্ধি হতে বলছে, উষ্ণতা বৃদ্ধিতে, কথাটা ভালো করে লক্ষ্য রাখবে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয়, তো সেই প্রসারণটাকে বলা হয় কি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। মানে মেন কথা হচ্ছে এটা, আসল কথা হচ্ছে এটা, যে এক দণ্ডটা কিছু পরিমাণ দৈর্ঘ্য ছিল, ধরে নিচ্ছি আমি কত ছিল, L1 ছিল। প্রথমে আমি একে তাপ দিলাম বা হিট দিলাম, টেম্পারেচার দিলাম T1 দিয়ে, তারপরে তো যে দৈর্ঘ্যটা সেটা বেড়ে গেল, কত হয়ে গেল, T2 হয়ে গেল। মানে এখানে কি L1 হয়ে গেল, মানে L2টা এখানে বেশি মানে কি দৈর্ঘ্যটা প্রথমে যা ছিল তার থেকে বেড়ে গেল, আর টেম্পারেচার প্রথমে যা ছিল বা সাধারণ অবস্থায় যা ছিল তার থেকে এটা টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম আরও, তাহলে এটা হয়ে গেল কত আমাদের T2 এর যে দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল, কত হয়ে গেল আমাদের L2 হয়ে গেল। প্রথমে L1, প্রথমে দৈর্ঘ্যটা কী ছিল আমাদের T1 এর টেম্পারেচার, সেই T1 টেম্পারেচার ছিল কত আমাদের L1, দিয়ে যখন টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম তখন সেটা হয়ে গেল আমাদের L2, মানে দৈর্ঘ্যটা বাড়িয়ে গেল। মেন কথা কি, প্রথমে একটা একদম সিম্পল ছিল, কোনো দিকে কোনো ডিস্টার্ব নাই, তাকে হিট দেওয়া হলো, হিট দেওয়ার পরে তার যে প্রথমে যে টেম্পারেচার ছিল তার থেকে টেম্পারেচারটা বেড়ে গেল, তার ফলে কী হলো, তার দৈর্ঘ্যটাও বেড়ে গেল। তার মানে একটা টেম্পারেচার প্রথমে আমাদের থাকবে, সেই টেম্পারেচারটাকে আমি বাড়িয়ে দেবো, তখন প্রথমে যে দৈর্ঘ্যটা থাকবে তার দৈর্ঘ্যটা কী হবে, তার তুলনায় একটুকু বেড়ে যাবে, সেই জিনিসটা হবে। তো এই জিনিসটাকে বলা হয় কি, এটা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে এবং প্রতি একক দৈর্ঘ্যে কিন্তু বলা হয়েছে। তো সংজ্ঞা অনুসারে এর যে সূত্রটা হবে সেটা কীরকম দাঁড়াবে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বলা হয়, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটাকে কিন্তু কি দিয়ে বলা হয়, প্রকাশ করা হয় আলফা দিয়ে। এটা কি বলা হয়, আলফা দিয়ে কিন্তু প্রকাশ করা হয়, সেটা তোমরা মনে রাখবে।
তো এই সূত্রটা আমি কেমন করে লিখবো, সূত্রটা কেমন করে লিখবো এটা আবার মিটিয়ে দিচ্ছি আমি এখানে। T2 হচ্ছে এটা। সূত্রটা কেমন করে লিখবো, কি বলছে যে যেমন করে বলেছে ওইরকম কিন্তু সংজ্ঞা অনুসারে কিন্তু বিষয়টা সূত্রটা মনে রাখবে, তাহলে কিন্তু এটাও মনে থাকবে প্লাস এটাও মনে থাকবে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে প্রতি একক বলতে কত হবে আমাদের, নিচে একটা দাড়ি দেবো। প্রতি একক বলতে প্রথম নিচে আমরা লিখবো, প্রতি যখনই কথাটা আসবে তখনই কিন্তু নিচে লিখবো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে আমাদের, T2 থেকে T1 মাইনাস করে দেবো, তাহলে তো উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে সেটা জানা হবে। প্রতি একক বৃদ্ধিতে বলেছে, তার মানে কি হয়ে গেলো এখানে T2 মাইনাস T1 হয়ে গেলো, এই জিনিসটা হয়ে গেলো। তারপরে কি বলছে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্য বলতে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিতে কিন্তু বলেনি, প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধিতেও কিন্তু বলেনি, প্রতি একক দৈর্ঘ্যে বলেছে। কারণ প্রথমে যে দৈর্ঘ্যটা সেটা, তাহলে সেটা হয়ে গেলো গুণিত L1 হয়ে গেল। যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, তাহলে যে কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়ে গেল, কতটা হলো প্রথমের থেকে লাস্টের থেকে প্রথমেরটা যদি মাইনাস দিয়ে দিই তাহলে সেটাই তো প্রসারণ হয়ে গেল, তাহলে সেটা কত হয়ে গেল আমাদের L2 মাইনাস L1 হয়ে গেল, বাস। আর কিছু তোমাদের এখানে কোনো করার নেই, সূত্রটা তোমরা এখানে করতে পেরে গেছো বা বুঝতে তোমরা পেরে গেছো। আরেকবার জিনিসটাকে বলে দিচ্ছি কীরকম বলছে, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, এখানে কিন্তু T1 বা T2 করে এখন ছেড়ে দিও না, উষ্ণতা বৃদ্ধিতে বলেছে, বৃদ্ধি বলতে T2 মাইনাস T1, তাহলে T2 মাইনাস T1 প্রতি একক দৈর্ঘ্যে, তার মানে L1। এখানে যদি বলতো যে প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধিতে, তাহলে T2 মাইনাস T1 করতাম, তাহলে সে L2 মাইনাস L1 করতাম, কিন্তু সেটা বলেনি আমাদের, শুধু বলেছে কি প্রতি একক দৈর্ঘ্যে, মানে হচ্ছে কি L1। আর যতটা বৃদ্ধি হচ্ছে, কতটা বৃদ্ধি হচ্ছে আমাদের L2 মাইনাস L1 বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি সূত্র হয়ে গেল এটা আমাদের। তো এর যে এককটা হয় সেই এককটা তো আমাদের জানতে হবে ভাই, যে এর এককটা কি, যখন আমরা বলবো যে এর একক কি তখনও তো আমাদের জিজ্ঞেস করতে পারে, তাহলে এর একক বার করছি আমরা, কি বার করছি একক, একক। তাহলে এককটা কি হবে এই সূত্র থেকে কিন্তু তোমরা বার করতে পারো। প্রথমে কি দেখতে পাচ্ছি এদিকে আমরা দৈর্ঘ্যের কি দেওয়া আছে, বৃদ্ধি দেওয়া আছে, তাহলে সেটা কি হবে দৈর্ঘ্যের একক হবে, দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছি কি আমি সময়ের একক, টাইম, আচ্ছা সরি এটা সময় নয়, এটা হচ্ছে কি উষ্ণতা হচ্ছে, এটা কি হচ্ছে টিটা হচ্ছে কি উষ্ণতা হচ্ছে, টেম্পারেচার, মানে হচ্ছে কি সময়ের একক, সময়ের একক, একক। তারপরে কি হচ্ছে এখানে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। তাহলে এই জিনিসটা হলো, তাহলে দেখো এখানে দৈর্ঘ্যের এককটা কেটে যাবে, তাহলে কি বাঁচবে 1 বাই সময়ের একক। তাহলে এখানে বাঁচলো কি আমাদের, বাঁচলো আমাদের 1 বাই সময়ের একক, একক। তাহলে সময়ের এককটা কত লিখি আমরা 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমাদের সেন্টিগ্রেড স্কেলে থাকে টেম্পারেচার, তাহলে সেটা কি হবে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড হবে। যদি ফারেনহাইট থাকে স্কেলে তাহলে ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট হবে। যদি আমাদের কেলভিন থাকে তাহলে কি হবে পার কেলভিন হবে। তাহলে কি হচ্ছে 1 বাই সি, মানে হচ্ছে পার কেলভিন। নিচে কিন্তু সিটা থাকবে আমাদের, বা এটাকে আমরা লিখতে পারি এরকম ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাসের মাথাটায় 1, এরকম করে আমি এটাকে লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের একক হয়ে গেল। তাহলে এরপরের মাত্রা কিন্তু আছে আমাদের টেম্পারেচার, যে মাত্রা এর তো মাত্রা আছে আমাদের, যেমন আমাদের কি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টি। তো সেরকম উষ্ণতার একটা মাত্রা আছে, সেই মাত্রাটা কত আছে আমাদের থিটা, বড় হাতের থিটা বলা হয় এটাকে, কি বলা হয় বড় হাতের থিটা। ছোট থিটা নয়, ছোট থিটা যেটা আমরা সাইন থিটা কস থিটা লিখি ওরকম থিটা নয়, এটা এরকম করে লেখা যাবে না, একটু বড় করে দেখাতে হবে, এটা হচ্ছে থিটা হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত, সেটা কত হচ্ছে মাত্রীয় সংকেত, থিটা করে বড় করে লিখবে থিটাটা, দিয়ে এখানে মাঝখানে কেটে দেবে, দিয়ে এখানে মাইনাস ইনভার্স করে দেবে, মানে মাথাটাতে -1 করে দেবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত। কার মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেতটা আমাদের রৈখিক প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রেও যা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে তাই হবে, আর আয়তন প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে তাই হবে। মানে এদের মাত্রাটা, এদের এককটা একই হবে। কারণ ক্ষেত্রফলের যদি ক্ষেত্রে হয় তাহলে ক্ষেত্রফলের এটা হবে এখানে, এই ক্ষেত্রফলের এই ক্ষেত্র, যেমন এখানে দৈর্ঘ্যের একক কেটে গেল, দৈর্ঘ্যের একক কেটে গেল, তো সেখানে ক্ষেত্রফলের একক কেটে যাবে, শুধুমাত্র বাঁচবে কি 1 বাই সময়ের একক। তাহলে সবটার ক্ষেত্রে কত হবে আমাদের পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এটা বলা হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের। তো এরপরে একটা এখান থেকে প্রশ্ন আছে, যে প্রশ্নটা তোমাদের
একটু পরে বলছি। আমাদের এখানে একটা প্রশ্নের কথা বলছিলাম, তো সেই প্রশ্নটা শোনার আগে তোমরা এই চারটা বা এই ছকটা প্রথমে দেখে নাও, যেখানে কিন্তু ছকের মধ্যে ছটা আমাদের কি আছে ইম্পর্টেন্ট রৈখিক প্রসারণ গুণাঙ্ক দিয়ে আছে ছটা পদার্থের। 1 নম্বর আছে হীরা, তারপর ইনভার আছে, তারপর ইস্পাত আছে, লোহা আছে, তামা আছে, পিতল আছে। যেমন এখানে ইনভারের ক্ষেত্রে দেখো 1.2 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে এটার মানে কি ভাই, তোমার যদি বলা হয় যেমন এটার ক্ষেত্রে, যেমন পিতলের ক্ষেত্রে উদাহরণটা নিচ্ছি আমি, কারণ পিতল আমরা দেখতে পাই মাঝে মধ্যে, লোহাকেও দেখতে পাই, পিতলের ক্ষেত্রে নিচ্ছি আমি এখানে। কি বলছে, বলবে যে তোমাদের প্রশ্নটা কেমন করা হবে, দেখো পিতলের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সমান কত, 9 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। বলতে কি বোঝো, কি বোঝো, তখন তোমরা কি বলবে এখানে? তো সেটা প্রশ্নটা ভালো করে শোনো। মেন কথা কি, মেন মুদ্রা কথা কি, মানে গরম করলে সেটা আয়তনে বা দৈর্ঘ্যে সেটা বাড়বে, আয়তনে নয় সরি, দৈর্ঘ্যে সেটা বাড়বে। তো কত বাড়বে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে এতটা অংশ বাড়বে, সেটা কথা বলা হয়েছে। মানে তোমরা উত্তরটা এমন করে দেবে, বলবে যে কি কোনো একটি পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, কি বলবে, কোনো একটি পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 19 × 10⁻⁻6 অংশ দৈর্ঘ্যে বৃদ্ধি হবে। মানে মোটা কথা কি বলবে, একটা পিতলের দণ্ড আছে, সেই দণ্ডের যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে, তার প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ দৈর্ঘ্যে বৃদ্ধি হবে। প্রাথমিক দৈর্ঘ্য যদি এখানে কত হয় 20 সেন্টিমিটার থাকে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য বলতে 20, তার এত অংশ বলতে এত গুণ হবে, 9 × 10⁻⁻6 এত গুণ হবে। আর সেই গুণটা হওয়ার পরে দৈর্ঘ্য বৃদ্ধি হবে, মানে কি তার দৈর্ঘ্যটা কত বৃদ্ধি হবে, 20 ছিল প্রথমে, তারপর বৃদ্ধি হলো এটা যত হবে রেজাল্টটা কিছু একটা হবে, সেটা কিন্তু এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এটা পরিমাণ কি হবে, টোটাল হয়ে যাবে তার দৈর্ঘ্যটা। বুঝতে পারলে? তাহলে এরকম করে তোমরা এর প্রশ্নটার উত্তর দেবে। এরপরের বিষয় হলো এখানে কি, তোমাদের আগে বললাম যে তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা ভালো করে শেখো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক একই জিনিস হচ্ছে, শুধুমাত্র তোমাদের ভাষাটা কিন্তু বদলে যাবে। এখানে যেমন যে সংজ্ঞাটা তোমাদের প্রথমে লিখেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, সেখানে তোমরা কি করবে, ক্ষেত্রফলের কথা ইউজ করবে। বুঝতে পারলে? মানে ক্ষেত্রফল 1 ডিগ্রি প্রতি একক ক্ষেত্রফলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তার ক্ষেত্রফলের বৃদ্ধি হয়, সেটা হচ্ছে কি তার ক্ষেত্রফল গুণাঙ্ক, হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি হবে, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক সমান কি ছিল আমাদের, L2 - L1 বাই T2 - T1 ইন্টু L1 ছিল। তো এটা কি ছিল আমাদের, এটা দৈর্ঘ্য ছিল। যদি আমাদের কি হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা কি বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, মানে আলফা = আমি এটা লিখতে পারি। তাহলে কি হচ্ছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেটার ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলে যদি এটা ধরি আমি S, তাহলে হচ্ছে কি S1 মাইনাস কত হবে, S2 - S1 বাই T2 - T1 ইন্টু এখানে কি হবে, S1 হবে। তো সেরকম আয়তনের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফলের জায়গাতে আয়তন হবে, বাস, অন্য কিছু নয় আর। তাহলে কি হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন, এটা কি বলা হয়, বিটা বলা হয়, বিটা, আয়তন প্রসারণ
গুণাঙ্ক, এটা কি বলা হয়, গামা বলা হয়, গামা। তাহলে গামা সমান কি হবে, V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 ইন্টু V1 হবে। প্রাথমিক যে প্রতি একক আয়তনে, সেই জন্য প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আর প্রতি একক আয়তন বলতে V1 উষ্ণতা বৃদ্ধিতে বলেছে, মানে চেঞ্জটা তাদের টেম্পারেচার চেঞ্জটা T1 থেকে T1 আয়তনটা চেঞ্জ হচ্ছে কত, V2 মাইনাস V1। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটাকে বলা হয় এখানে কি, রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আমাদের কি, গামা। এটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি হচ্ছে যে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু কত হবে, গামা বাই 3। এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে এখানে, ঠিক আছে। এরপর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু একটা দ্বিধাতব পাত কিন্তু আমাদের ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদার্থের কিন্তু বা প্রত্যেকটা যে আছে ধাতুগুলো, তাদের কিন্তু কি হচ্ছে, প্রসারণটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এটাকে আমরা দ্বিধাতব পাত হিসেবে ব্যবহার করতে পারি। এই যে তোমরা এখানে প্রথম উদাহরণটা তোমাদের দেখাই, এই যে এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ আয়রনের উদাহরণটা, ইস্ত্রি আছে, তো ইস্ত্রি দেখো এটা কিন্তু অন্যরকম ইস্ত্রি, এটা কিন্তু আগের মতো পুরনো ইস্ত্রি নয়। এখানে কি হবে, এখানে কিন্তু টেম্পারেচার সেট করা যায়, যে আমি কটন যদি কাপড় হয় তাহলে সেটা কততে আমি প্রেস করব বা আয়রন মারবো। তারপর হয়েছে যদি আমাদের হয়ে যায়, টেরিকটার হয়ে যায় কিংবা নাইলন টাইপের কাপড় হয়ে যায়, তাহলে সেটা কত ইয়েতে আমি প্রেস করবো বা আয়রন মারবো, সেটা কিন্তু ফিক্স থাকে। এখানে কিন্তু দ্বিধাতব পাতের মানে থার্মোস্টেট যেটা বলা হয় সেটা কিন্তু ব্যবহার করা হয়। এখানে কি হবে, টেম্পারেচার ফিক্স থাকবে, তারপর কিন্তু টেম্পারেচার অটোমেটিক কমে যাবে। এখানে কিন্তু দ্বিধাতব পাতের কিন্তু ব্যবহার করা হয়। দ্বিধাতব পাত বলতে যেমন এখানে ধরে নিচ্ছি আমি কি, এখানে তামা নয়, এখানে ধরে নিচ্ছি যেমন যেমন আমাদের দ্বিধাতব পাত দরকার সেই রকমই কিন্তু আমরা ব্যবহার করি, যেমন টেম্পারেচার রেঞ্জের আমাদের দরকার সেরকম কিন্তু ব্যবহার করি। প্রথমে দেখো তোমরা যে দ্বিধাতব পাতটা কি, তাহলে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে কীরকম। যেমন এখানে আমি তামা আছে আর কি আছে, লোহা আছে, তাহলে তামার একটা দণ্ডকে নিলাম, আর কি এটা কি করলাম, তামা, আর এটা কি করলাম, লোহা করে দিলাম, এখানে লোহা। তাহলে এই দুটো হলো, এই দুটোকে যদি রিপিট করে মানে দুটোকে যদি যোগ করে দিই আমি, রিপিট মানে এরকম করে ইয়েগুলো মারা হয় না, যেমন হাওড়া ব্রিজ যেগুলোকে নাট বলে কিন্তু সেখানে নেই, সেখানে কিন্তু কি আছে, রিপিট মারানো আছে, তো সেই রিপিট থাকে এখানে। তাই রিপিট মানে দুটোকে জয়েন করে দেওয়া হয়, তাহলে এটা কি বলা হয়, দ্বিধাতব পাত বলা হয়, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, আমাদের দ্বিধাতব পাত। এখানে এটা ধর্মটা কি, একে যখন হিট দেবো আমরা, তাপ যখন তাপ দেব তখন কি হবে দেখো, তামার প্রসারণ গুণাঙ্ক আলাদা, লোহার কিন্তু প্রসারণ গুণাঙ্ক আলাদা। তামার কিন্তু বেশি আছে, মানে একে যদি আমি এখানে 50 ডিগ্রি তাপ দিই বা হিট করি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কিন্তু একই পরিমাণ তাপে তামা কিন্তু বেশি প্রসারণ হবে, তার তুলনায় কিন্তু লোহাটা কম হয়ে যাবে। তাহলে একদিকে যদি বেশি প্রসারণ হয় তাহলে এই দিকটা কী হবে, এইরকম করে ব্যান্ড হয়ে যাবে, একদিকটা এরকম করে ব্যান্ড হয়ে যাবে, আর এই দিকটা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ব্যান্ড হয়ে যাবে হালকা, মানে এই দিকটা বেশি ব্যান্ড হয়ে গেল, মানে এই দিকটা কি তার প্রসারণটা বেশি হয়ে গেলো, এদিকে তো বাঁধা আছে সেই জন্য ওই দিকটা খোলা থাকে, সেই জন্য ওই দিকটা কিন্তু ব্যান্ড হয়ে যায়। যেমন ধরো না হাতটা কেমন, হাতটা এরকম আছে, যদি ব্যান্ড হয়ে যায় এরকম করে, তাহলে এদিকের এরিয়াটা কিন্তু বেশি হয়ে যায়, তো সেই রকম এখানে কিন্তু এটা এরকম করে ফুলে যাবে, মানে এরকম করে বেঁকে যাবে। তো বেঁকে যাবে মানে কি, তাদের মধ্যে কিন্তু হয়ে যাবে, এই যে ইয়ার আছে যেখানে ছোঁয়া ছিল সেই ছোঁয়াটা কিন্তু ছেড়ে যাবে, বুঝতে পারছো, এরকম করে। আবার যদি সংকোচন যদি ঠান্ডা করে দিই, তাহলে ঠান্ডা করে দিলে কিন্তু এরকম করে এইদিকে বেঁকে যাবে। যেমন প্রসারণটা তার বেশি হচ্ছে, সেরকম সংকোচনটা কিন্তু তার বেশি পরিমাণে হবে, এর তুলনায় তাড়াতাড়ি হবে। যেমন তাড়াতাড়ি বা বেশি প্রসারণ হয়ে যাচ্ছে পিতলের, দেখতেই পাচ্ছি এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে এতটা হচ্ছে 1 ডিগ্রি এত কম হচ্ছে, তার মানে এটা বেশি হচ্ছে না, বেশি প্রসারণ হবে, তাহলে এই জিনিসটা হয়। এই জিনিসটা কিন্তু এই আয়রন বা ইস্ত্রিতে আমাদের ব্যবহার করা হয়। তোমাদের এখানে এটা হিট করে ছবির মাধ্যমে দেখো, এখানে কিন্তু দেখানো হচ্ছে, দেখো নির্দিষ্ট টেম্পারেচার সেট করলাম, এবার দেখো বেশি যখনই টেম্পারেচার বেড়ে যাবে, দেখো আরামসে কিন্তু এটা কী হয়ে গেলো, লাইটটা চলে গেলো, মানে পাওয়ারটা কিন্তু কাট হয়ে গেলো। তার মানে কি, যত টেম্পারেচার বাড়ার কথা বেড়ে গেছে, এরপরে কিন্তু সেটা ডাউন হয়ে যাবে, আবার যখন সে সীমারেখা নিচে চলে আসবে আবার সেটা ফিট করে জ্বলে যাবে। সেটা তোমরা এখানে ছবির মাধ্যমে এই যে দেখো তোমরা যে কেমন জ্বলে গেলো, সেরকম কিন্তু কী জ্বলে যাবে, এটা এরকম টাচ হবে আবার জ্বলে যাবে, টাচ হবে আবার ডিটাচ হবে, টাচ হবে আবার ডিটাচ হবে। এটা কিন্তু দ্বিধাতব পাতের জন্য হয়, যেটা কিন্তু থার্মোস্টেট ব্যবহার করা হয়। অনেক জায়গায় ফায়ার অ্যালার্ম হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, যে এতটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে যদি আমরা কোথা থেকে কোনো এনভায়রনমেন্ট থেকে বা কোনো পাশে থেকে যদি হিট পাই, তাহলে কিন্তু অটোমেটিক সেটা কী হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, দিয়ে কিন্তু ফায়ার অ্যালার্মটা আমাদের বাজবে। তাহলে এই যে দ্বিধাতব পাত আছে সেটা আমাদের থার্মোস্টেট ব্যবহার করা হয়, আমাদের যে ইস্ত্রি তোমাদের দেখালাম ওখানে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে যেটা এটা আছে তামা বলছি, সরি
ফায়ার অ্যালার্ম সেখানেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আশা করছি তোমরা খুব ভালো করে এই যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে পারলে। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।